রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রথম প্রবন্ধ কালান্তরের এখন দ্বিতীয় ভাগ। যখন প্রথম ইংরেজি সাহিত্যের সঙ্গে আমাদের পরিচয় হলো, তখন শুধু যে তার থেকে আমরা অভিনব রস আহরণ করেছিলাম তা নয়, আমরা পেয়েছিলাম মানুষের প্রতি মানুষের অন্যায় দূর করবার আগ্রহ, শুনতে পেয়েছিলাম রাষ্ট্রনীতিতে মানুষের শৃঙ্খলমোচনের ঘোষণা, দেখেছিলাম বাণিজ্যে মানুষকে পণ্যে পরিণত করার বিরুদ্ধে প্রয়াস। স্বীকার করতেই হবে আমাদের কাছে এই মনোভাবটা নূতন। তৎপূর্বে আমরা মেনে নিয়েছিলাম যে জন্মগত নিত্যবিধানে বা পূর্বজন্মার্জিত কর্মফলে বিশেষ জাতের মানুষ আপন অধিকারের খর্বতা, আপন অসম্মান শিরোধার্য করে নিতে বাধ্য। তার হীনতার লাঞ্ছনা কেবলমাত্র দৈবক্রমে ঘুচতে পারে জন্ম পরিবর্তনে। আজও আমাদের দেশে শিক্ষিত মণ্ডলীর মধ্যে বহু লোক রাষ্ট্রীয় অগৌরব দূর করবার জন্যে আত্মচেষ্টা মানে, অথচ সমাজবিধির দ্বারা অধঃকৃতদেরকে ধর্মের দোহাই দিয়ে নিশ্চেষ্ট হয়ে আত্মাবমাননা স্বীকার করতে বলে। এ কথা ভুলে যায় যে ভাগ্য নির্দিষ্ট বিধানকে নির্বিরোধে মানবার মনোবৃত্তিই রাষ্ট্রিক পরাধীনতার শৃঙ্খলকে হাতে পায়ে এঁটে রাখবার কাজে সকলের চেয়ে প্রবল গতি। ইউরোপের সংস্রব একদিকে আমাদের সামনে এনেছে বিশ্ব প্রকৃতিতে কার্যকারণ বিধির সার্বভৌমিকতা, আর একদিকে ন্যায় অন্যায়ের সেই বিশুদ্ধ আদর্শ যা কোনো শাস্ত্রবাক্যের নির্দেশে, কোনো চিরপ্রচলিত প্রথার সীমাবেষ্টনে, কোনো বিশেষ শ্রেণীর বিশেষ বিধিতে খণ্ডিত হতে পারে না। আজ আমরা সকল দুর্বলতা সত্ত্বেও আমাদের রাষ্ট্রজাতিক অবস্থা পরিবর্তনের জন্যে যে কোনো চেষ্টা করছি সে এই তত্ত্বের উপরে দাঁড়িয়ে, এবং যে সকল দাবি আমরা কোনো দিন মোগল সম্রাটের কাছে উত্থাপন করবার কল্পনাও মনে আনতে পারিনি, তাই নিয়ে প্রবল রাজশাসনের সঙ্গে উচ্চকণ্ঠে বিরোধ বাঁধিয়েছি এই তত্ত্বেরই জোরে, যে তত্ত্ব কবিবাক্যে প্রকাশ পেয়েছে, এ ম্যান ইজ এ ম্যান ফর অল দ্যাট। আজ আমার বয়স 70 পেরিয়ে গেছে। বর্তমান যুগে, অর্থাৎ যাকে ইউরোপীয় যুগ বলতেই হবে, সেই যুগে যখন প্রথম প্রবেশ করলুম, সময়টা তখন 1800 খ্রিস্টাব্দের মাঝামাঝি। এইটিকে ভিক্টোরীয় যুগ নাম দিয়ে এখনকার যুবকেরা হাসাহাসি করে থাকে। ইউরোপের যে অংশের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সম্বন্ধ, সেই ইংল্যান্ড তখন ঐশ্বর্যের ও রাষ্ট্রীয় প্রতাপের উচ্চতম শিখরে অধিষ্ঠিত। অনন্তকালে কোনো ছিদ্র দিয়ে তার অন্নভাণ্ডারে যে অলক্ষ্মী প্রবেশ করতে পারে, এ কথা কেউ সেদিন মনেও করেনি। প্রাচীন ইতিহাসে যাই ঘটে থাকুক, আধুনিক ইতিহাসে যারা পাশ্চাত্য সভ্যতার কর্ণধার, তাদের সৌভাগ্য যে কোনো দিন পিছু হটতে পারে, বাতাস বইতে পারে উল্টো দিকে, তার কোনো আশঙ্কা ও লক্ষণ কোথাও ছিল না। রিফরমেশন যুগে, ফ্রেঞ্চ রেভলিউশন যুগে ইউরোপ যে মত স্বাতন্ত্র্যের জন্যে, ব্যক্তি স্বাতন্ত্র্যের জন্যে লড়েছিল, সেদিন তার সেই আদর্শে বিশ্বাস ক্ষুণ্ণ হয়নি। সেদিন আমেরিকা যুক্তরাষ্ট্রে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বেঁধেছিল দাস প্রথার বিরুদ্ধে। ম্যাটসিনি, গ্যারিবল্ডির বাণীতে কীর্তিতে সেই যুগ ছিল গৌরবান্বিত। সেদিন তুর্কির সুলতানের অত্যাচারকে নিন্দিত করে মন্দ্রিত হয়েছিল গ্ল্যাডস্টোনের বজ্রস্বর। আমরা সেদিন ভারতের স্বাধীনতার প্রত্যাশা মনে স্পষ্টভাবে লালন করতে আরম্ভ করেছি। সেই প্রত্যাশার মধ্যে একদিকে যেমন ছিল ইংরেজের প্রতি বিরুদ্ধতা, আর একদিকে ইংরেজ চরিত্রের প্রতি অসাধারণ আস্থা। কেবলমাত্র মনুষ্যত্বের দোহাই দিয়ে ভারতের শাসন কর্তৃত্বে ইংরেজের শরিক হতেও পারি এমন কথা মনে করা যে সম্ভব হয়েছিল, সেই জোর কোথা থেকে পেয়েছিলেন? কোন যুগ থেকে সহসা কোন যুগান্তরে এসেছি?
মানুষের মূল্য, মানুষের শ্রদ্ধেয়তা হঠাৎ এত আশ্চর্য বড় হয়ে দেখা দিল কোন শিক্ষায়? অথচ আমাদের নিজের পরিবারে, প্রতিবেশে, পাড়ায়, সমাজে মানুষের ব্যক্তিগত স্বাতন্ত্র্য বা সম্মানের দাবি, শ্রেণী নির্বিচারে ন্যায়সঙ্গত ব্যবহারের সমান অধিকার তত্ত্ব এখনও সম্পূর্ণরূপে আমাদের চরিত্রে প্রবেশ করতে পারেনি। তা হোক, আচরণে পদে পদে প্রতিবাদ সত্ত্বেও ইউরোপের প্রভাব অল্পে অল্পে আমাদের মনে কাজ করছে। বৈজ্ঞানিক বুদ্ধি সম্বন্ধেও ঠিক সেই একই কথা। পাঠশালার পথ দিয়ে বিজ্ঞান এসেছে আমাদের দ্বারে, কিন্তু ঘরের মধ্যে পাঁজি পুঁথি এখনও তার সম্পূর্ণ দখল ছাড়েনি। তবু ইউরোপের বিদ্যা প্রতিবাদের মধ্য দিয়েও আমাদের মনের মধ্যে সম্মান পাচ্ছে। তাই ভেবে দেখলে দেখা যাবে এই যুগ ইউরোপের সঙ্গে আমাদের গভীর সহযোগিতারই যুগ। বস্তুত যেখানে তার সঙ্গে আমাদের চিত্তের, আমাদের শিক্ষার অসহযোগ, সেইখানেই আমাদের পরাভব। এই সহযোগ সহজ হয় যদি আমাদের শ্রদ্ধায় আঘাত না লাগে। পূর্বেই বলেছি, ইউরোপের চরিত্রের প্রতি আস্থা নিয়েই আমাদের নবযুগের আরম্ভ হয়েছে। দেখেছিলুম জ্ঞানের ক্ষেত্রে ইউরোপ মানুষের মোহমুক্ত বুদ্ধিকে শ্রদ্ধা করেছে এবং ব্যবহারের ক্ষেত্রে স্বীকার করেছে তার ন্যায়সঙ্গত অধিকারকে। এতে করেই সকল প্রকার অভাব ত্রুটি সত্ত্বেও আমাদের আত্মসম্মানের পথ খুলে গিয়েছে। এই আত্মসম্মানের গৌরব বোধেই আজ পর্যন্ত আমরা স্বজাতি সম্বন্ধে দুঃসাধ্য সাধনের আশা করছি এবং প্রবল পক্ষকে বিচার করতে সাহস করছি সেই প্রবল পক্ষেরই বিচারের আদর্শ নিয়ে। বলতেই হবে, এই চিত্তগত চরিত্রগত সহযোগ ছিল না আমাদের পূর্বতন রাজ দরবারে। তখন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সেই মূলগত দূরত্ব ছিল, যাতে করে আমরা আকস্মিক শুভাদৃষ্টক্রমে শক্তিশালীর কাছে কদাচিৎ অনুগ্রহ পেতেও পারতুম, কিন্তু সে তারই নিজ গুণে। বলতে পারতুম না যে সর্বজনীন ন্যায় ধর্ম অনুসারেই মানুষ বলেই মানুষের কাছে আনুকূল্যের দাবি আছে। ইতিমধ্যে ইতিহাস এগিয়ে চলল। বহুকালের সুপ্ত এশিয়ায় দেখা দিল জাগরণে উদ্যম। পাশ্চাত্যেরই সংঘাতে সংস্রবে জাপান অতি অল্পকালের মধ্যেই বিশ্বজাতিসংঘের মধ্যে জয় করে নিলে সম্মানের অধিকার, অর্থাৎ জাপান বর্তমানকালের মধ্যেই বর্তমান, অতীতে ছায়াচ্ছন্ন নয়, সে তা সম্যকরূপে প্রমাণ করল। দেখতে পেলেম প্রাচ্য জাতিরা নবযুগের দিকে যাত্রা করেছে। অনেক দিন আশা করেছিলুম বিশ্ব ইতিহাসের সঙ্গে আমাদের সামঞ্জস্য হবে, আমাদেরও রাষ্ট্রজাতির রথ চলবে সামনের দিকে, এবং এও মনে ছিল যে এই চলার পথে টান দেবে স্বয়ং ইংরেজও। অনেক দিন তাকিয়ে থেকে অবশেষে দেখলুম চাকা বন্ধ। আজ ইংরেজ শাসনের প্রধান গর্ব ল এবং অর্ডার, বিধি এবং ব্যবস্থা নিয়ে। এই সুবৃহৎ দেশে শিক্ষার বিধান, স্বাস্থ্যের বিধান অতি অকিঞ্চিৎকর। দেশের লোকের দ্বারা নব নব পথে ধন উৎপাদনের সুযোগ সাধন কিছুই নেই। অদূর ভবিষ্যতে তার যে সম্ভাবনা আছে তাও দেখতে পাইনি, কেননা দেশের সম্বল সমস্তই তলিয়ে গেল ল এবং অর্ডারের প্রকাণ্ড কবলের মধ্যে। ইউরোপীয় নবযুগের শ্রেষ্ঠ দানের থেকে ভারতবর্ষ বঞ্চিত হয়েছে ইউরোপেরই সংস্রবে। নবযুগের সূর্যমণ্ডলের মধ্যে কলঙ্কের মতো রয়ে গেল ভারতবর্ষ। আজ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকার কাছে ঋণী। ঋণের অঙ্ক খুব মোটা, কিন্তু এর দ্বিগুণ মোটাও যদি হতো তবু সম্পূর্ণ শোধ করা অসাধ্য হতো না, দেনদার দেশে যদি কেবলমাত্র ল এবং অর্ডার বজায় রেখে তাকে আর সকল বিষয়ে বঞ্চিত রাখতে আপত্তি না থাকত। যদি তার অন্য সংস্থান রইত আধপেটা পরিমাণ,
তার পানযোগ্য জলের বরাদ্দ হতো সমস্ত দেশের তৃষ্ণার চেয়ে বহুগুণ স্বল্পতর। যদি দেশে শতকরা ৫-৭ জন মানুষের মতো শিক্ষার ব্যবস্থা থাকলেও চলতো, যদি চিরস্থায়ী রোগে প্রজনানুক্রমে দেশের হাড়ে হাড়ে দুর্বলতা নিহিত করে দেওয়া সত্ত্বেও নিশ্চেষ্ট প্রায় থাকতো তার আরোগ্য বিধান। কিন্তু যেহেতু জীবনযাত্রার সভ্য আদর্শ বজায় রাখবার পক্ষে এ সকল অভাব একেবারেই মারাত্মক, এই জন্যে পাওনাদারকে এমন কথা বলতে শুনলুম যে আমরা দেনা শোধ করব না। সভ্যতার দোহাই দিয়ে ভারতবর্ষ কি এমন কথা বলতে পারে না যে এই প্রাণ দেউলে করা তোমাদের দুর্মূল্য শাসনতন্ত্রের এত অসহ্য দেনা আমরা বহন করতে পারবো না, যাতে বর্বর দশার জগদ্দল পাথর চিরদিনের মতো দেশের বুকের উপর চেপে থাকে? বর্তমান যুগে ইউরোপ যে সভ্যতার আদর্শকে উদ্ভাবিত করেছে, ইউরোপই কি স্বহস্তে তার দাবিকে ভূমণ্ডলের পশ্চিম সীমানাতেই আবদ্ধ করে রাখবে? সর্বজনের সর্বকালের কাছে সেই সভ্যতার মহৎ দায়িত্ব কি ইউরোপের নেই? ক্রমে ক্রমে দেখা গেল ইউরোপের বাইরে অনাত্মীয় মণ্ডলে ইউরোপীয় সভ্যতার মশালটি আলো দেখাবার জন্যে নয়, আগুন লাগাবার জন্যে। তাই একদিন কামানের গোলা আর আফিমের পিণ্ড একসঙ্গে বর্ষিত হলো চীনের মর্মস্থানের উপর। ইতিহাসে আজ পর্যন্ত এমন সর্বনাশ আর কোনো দিন কোথাও হয়নি। এক হয়েছিল ইউরোপীয় সভ্যজাতি যখন নবাবিষ্কৃত আমেরিকায় স্বর্ণপিণ্ডের লোভে ছলে বলে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে মায়াজাতির অপূর্ব সভ্যতাকে। মধ্যযুগে অসভ্য তাতার বিজিত দেশে নরমুণ্ডের স্তূপ উঁচু করে তুলেছিল, তার বেদনা অনতিকাল পরে লুপ্ত হয়েছে। সভ্য ইউরোপ চীনের মতো এত বড় দেশকে জোর করে যে বিষ গিলিয়েছে, তাতে চিরকালের মতো তার মজ্জা জর্জরিত হয়ে গেল। একদিন তরুণ পারসিকের দল দীর্ঘকালের অসারতার জাল থেকে পারস্যকে উদ্ধার করবার জন্যে যখন প্রাণপণ করে দাঁড়িয়েছিল, তখন সভ্য ইউরোপ কী রকম করে দুই হাতে তার টুঁটি চেপে ধরেছিল, সেই অমার্জনীয় শোকাবহ ব্যাপার জানা যায় পারস্যের তদানীন্তন পরাহত আমেরিকান রাজস্ব সচিব শুস্টারের স্ট্র্যাংলিং অফ পার্সিয়া বইখানা পড়লে। ওদিকে আফ্রিকার কঙ্গো প্রদেশে ইউরোপীয় শাসন যে কী রকম অকথ্য বিভীষিকায় পরিণত হয়েছিল সে সকলেরই জানা। আজও আমেরিকা যুক্তরাষ্ট্রে নিগ্রো জাতি সামাজিক অসম্মানে লাঞ্ছিত, এবং সেই জাতীয় কোনো হতভাগ্যকে যখন জীবিত অবস্থায় দাহ করা হয়, তখন শ্বেতচর্মী নরনারীরা সেই পাশব দৃশ্য উপভোগ করবার জন্যে ভিড় করে আসে। তারপরে মহাযুদ্ধ এসে অকস্মাৎ পাশ্চাত্য ইতিহাসের একটা পর্দা তুলে দিলে, যেন কোন মাতালের আব্রু গেল ঘুচে। এত মিথ্যা বিভৎস হিংস্রতা নিবিড় হয়ে বহু পূর্বকার অন্ধ যুগে ক্ষণকালের জন্যে হয়তো মাঝে মাঝে উৎপাত করেছে, কিন্তু এমন ভীষণ উদগ্র মূর্তিতে আপনাকে প্রকাশ করেনি। তারা আসতো কালো আঁধির মতো ধুলায় আপনাকে আবৃত করে, কিন্তু এসেছে যেন অগ্নিগিরির আগ্নেয় স্রাব, অবরুদ্ধ পাপের বাধা মুক্ত উৎস উচ্ছ্বাসে দিক দিগন্তকে রাঙিয়ে তুলে দগ্ধ করে দিয়ে দূর দূরান্তের পৃথিবীর শ্যামলতাকে। তারপর থেকে দেখছি ইউরোপের শুভবুদ্ধি আপনার পরে বিশ্বাস হারিয়েছে। আজ সে স্পর্ধা করে কল্যাণের আদর্শকে উপহাস করতে উদ্যত। আজ তার লজ্জা গেছে ভেঙে। একদা ইংরেজের সংস্রবে আমরা যে ইউরোপকে জানতুম, কুৎসিতের সম্বন্ধে তার একটা সংকোচ ছিল। আজ সে লজ্জা দিচ্ছে সেই সংকোচকে। আজকাল দেখছি আপনাকে ভদ্র প্রমাণ করবার জন্যে সভ্যতার দায়িত্ববোধ যাচ্ছে চলে। অমানবিক নিষ্ঠুরতা দেখা দিচ্ছে প্রকাশ্যে বুক ফুলিয়ে। সভ্য ইউরোপের সর্দার পুরো জাপানকে দেখলুম কোরিয়ায়, দেখলুম চীনে,
তার নিষ্ঠুর বলদৃপ্ত অধিকার লঙ্ঘনকে নিন্দা করলে সে অট্টহাস্যে নজির বের করে ইউরোপের ইতিহাস থেকে। আয়ারল্যান্ডে রক্তপিঙ্গলের যে উন্মত্ত বর্বরতা দেখা গেল, অনতি পূর্বেও আমরা তা কোনোদিন কল্পনাও করতে পারতুম না। তারপরে চোখের সামনে দেখলুম জালিয়ানওয়ালাবাগের বিভীষিকা। যে ইউরোপ একদিন তৎকালীন তুর্কিকে অমানুষ বলে গঞ্জনা দিয়েছে, তারই উন্মুক্ত প্রাঙ্গণে প্রকাশ পেল ফ্যাসিজমের নির্বিচার নিদারুণতা। একদিন জেনেছিলুম আত্মপ্রকাশের স্বাধীনতা ইউরোপের একটা শ্রেষ্ঠ সাধনা। আজ দেখছি ইউরোপে এবং আমেরিকায় সেই স্বাধীনতার কণ্ঠরোধ প্রতিদিন প্রবল হয়ে উঠছে। ব্যক্তিগত শ্রেয় বুদ্ধিকে শ্রদ্ধা করবার কথা অল্প বয়সে আমরা ইউরোপের বেদি থেকে শুনতে পেতুম। আজ সেখানে যারা খ্রিস্টের উপদেশকে সত্য বলে বিশ্বাস করে, যারা শত্রুকেও হিংসা করা মনে করে অধর্ম, তাদের কি দশা ঘটে তার একটা দৃষ্টান্ত থেকে কিয়দংশ উদ্ধৃত করে দিচ্ছি। যুদ্ধবিরোধী ফরাসি যুবক রেনে রেইম লিখছেন, So after the war I was sent to Guiana, condemned to 15 years penal servitude. I have drained to the dregs the cup of bitterness, but the term of penal servitude being completed, there remains always the accessory punishment, banishment for life. One arrives in Guiana sound in health, young, vigorous. One leaves weakly, old, ill. One arrives in Guiana honest. A few months later one is corrupted. They are an easy prey to all the maladies of this land. Fever, dysentery, tuberculosis, and most terrible of all, leprosy. পলিটিক্যাল মতভেদের জন্য ইটালি যে দ্বীপান্তরবাসের বিধান করেছে, সে কী রকম দুঃসহ নরকবাস সে কথা সকলেরই জানা আছে। ইউরোপীয় সভ্যতার আলোক যেসব দেশ উজ্জ্বলতম করে জ্বালিয়েছে, তাদের মধ্যে প্রধান স্থান নিতে পারে জার্মানি। কিন্তু আজ সেখানে সভ্যতার সকল আদর্শ টুকরো টুকরো করে দিয়ে এমন অকস্মাৎ এত সহজে উন্মত্ত দানবিকতা সমস্ত দেশকে অধিকার করে নিলে এও তো অসম্ভব হলো না। যুদ্ধ পরবর্তীকালীন ইউরোপের বর্বর নির্দয়তা যখন আজ এমন নির্লজ্জভাবে চারদিকে উদ্ঘাটিত হতে থাকলো, তখন এই কথাই বারবার মনে আসে, কোথায় রইল মানুষের সেই দরবার যেখানে মানুষের শেষ আপিল পৌঁছবে আজ? মনুষ্যত্বের পরে বিশ্বাস কি ভাঙতে হবে? বর্বরতা দিয়েই কি চিরকাল ঠেকাতে হবে বর্বরতা? কিন্তু সেই নৈরাশ্যের মধ্যেই এ কথাও মনে আসে যে দুর্গতি যতই উদ্ধতভাবে ভয়ঙ্কর হয়ে উঠুক, তবু তাকে মাথা তুলে বিচার করতে পারি, ঘোষণা করতে পারি তুমি অশ্রদ্ধেয়, অভিসম্পাদ দিয়ে বলতে পারি বিনিপাত, বলবার জন্যে পণ করতে পারে প্রাণ, এমন লোকও দুর্দিনের মধ্যে দেখা দেয়। এই তো সকল দুঃখের সকল ভয়ের উপরের কথা। আজ পেয়াদার পীড়নে হাড় গুঁড়িয়ে যেতে পারে, তবুও তো আগেকার মতো হাত জোর করে বলতে পারি নে দিল্লীশ্বরবা জগদীশ্বরবা, বলতে পারি নে তেজিয়ান যে তার কিছুই দোষের নয়, বরঞ্চ মুক্ত কণ্ঠে বলতে পারি তারই দায়িত্ব বড়, তারই আদর্শে তারই অপরাধ সকলের চেয়ে নিন্দনীয়। যে দুঃখী, যে অবমানিত, সে যেদিন ন্যায়ের দোহাইকে অত্যাচারের সিংহ গর্জনের উপরে তুলে আত্মবিস্তৃত প্রবলকে ধিক্কার দেবার ভরসা ও অধিকার সম্পূর্ণ হারাবে, সেই দিনই বুঝব এই যুগ আপন শ্রেষ্ঠ সম্পদে শেষ করা পর্যন্ত দেউলে হলো। তারপরে আসুক কল্পান্ত। শ্রাবণ 1340।